স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণী। বাংলাদেশের নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি। এদিকে চীনের কাছ থেকে $2 বিলিয়ন বেশি বিনিয়োগ ও সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে ঢাকা। সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেন পরিবর্তিত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার চিত্র। নতুন বাংলাদেশে আপনাদের বিনিয়োগের আহ্বান জানাই। আমরা বিনিয়োগের হাব হতে চাই। এখানে পণ্য তৈরি করলে বাংলাদেশ ছাড়াও নেপাল, সেভেন সিস্টার ও ভুটানের বাজার সহ পুরো বিশ্ব বাজারে তা বিক্রি করা সম্ভব। আমাদের তরুণ জনগোষ্ঠীর কোনো কমতি নেই। তারা দ্রুত শিখতে পারে। সংযোজন কারখানা বা প্রযুক্তি কারখানা, যে কোনো ব্যবসার জন্য বাংলাদেশকে আপনারা বিবেচনায় রাখতে পারেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগের নানা জটিলতার কথা জানান চীনা বিনিয়োগকারীরা। জবাবে প্রধান উপদেষ্টা জানান, গেল 8 মাসে অনেকটাই বদলে গেছে বাংলাদেশ। বিনিয়োগ সংক্রান্ত সব সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা হবে। এজন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। 8 মাসে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়েছে। এ পরিবর্তনে আপনাদেরও অংশ নেয়ার আহ্বান জানাই। পরে চীনের প্রাণী সম্পদ মন্ত্রী লি গোয়িংয়ের সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের নদী ও প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় চীনের কাছে 500 বছরের একটি মাস্টার প্ল্যান চান প্রধান উপদেষ্টা। এদিকে এ সফরে চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চীন সফরে বাংলাদেশে বিনিয়োগ করতে দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিনিয়োগ ও সহায়তা হিসেবে $2 বিলিয়ন বেশি মিলবে এমন আশ্বাসের কথাও জানিয়েছে প্রেস উইং। এসব বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। প্রথমেই আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে ডক্টর ইউনূসের এই চীন সফরকে কিভাবে মূল্যায়ন করছেন আপনি? যে কোনো সফর যখন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের হয়, একটা সিম্বলিক ভ্যালু থাকে এবং বেশ কিছু সম্পর্কর যেই কাঠামোটা তৈরি হয় সেটাকে এগিয়ে নেওয়ার একটা বিষয় থাকে। সেই ব্যাপারে আমার মনে হয় যথেষ্ট পজিটিভ। তবে মনে রাখতে হবে, যেহেতু ইন্টারিম সরকার, বেশিরভাগ যেই আলোচনা হয়েছে বা এমওইউ হয়েছে সেগুলো মূলত প্রতিশ্রুতি। এগুলো বাস্তবায়ন করার জন্য স্বাভাবিকভাবে চীন চাইবে আরও বড় আকারে স্টেবিলিটি, কারণ যে কোনো ব্যবসায়ী বড় আকারে স্টেবিলিটি চাইবে, যার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে কোনো সন্দেহ নেই, কাজটা এগিয়ে থাকলো এখন যেই সরকারই আসুক না কেন নির্বাচনের পরে, আমার মনে হয় তার জন্য খুবই সুবিধা হবে কাজটাকে আরও সামনে নিয়ে যাওয়ার। জি, ডক্টর ইমতিয়াজ আহমেদ, একদম পরিষ্কার। আরেকটি বিষয় আমি একটু পরিষ্কার হতে চাই আপনার কাছে, যে এই যে তিস্তার পানি বন্টন কিন্তু একটা বিরাট ইস্যু এখানে। তো তিস্তার পানি বন্টন নিয়ে আমরা যদি লক্ষ্য করে থাকি, দীর্ঘদিনও দিল্লির সঙ্গে ঢাকার বনিবনা কিন্তু হয়নি। তাহলে বাংলাদেশের এমন পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর ইউনূসের এই চীন সফরকে ভারত কোন চোখে বা কিভাবে দেখতে পারে, আপনার মতামত জানতে চাই। এখানে যে জিনিসটা আসলে করা দরকার, কোনো সন্দেহ নেই যে ভারতের যেহেতু নদীটা ভারত থেকে আসছে এবং সিকিম থেকে আসছে, তবে ভারতও মনে হয় এতদিন বুঝতে পেরেছে যে শেয়ারিং করা সম্ভব না। কারণ বিগত সরকারের সময়ও আমরা দেখেছি শেষ সময় এসে তারাও কিন্তু তিস্তা প্রকল্পের অ্যাসেসমেন্ট তারাও করতে চাচ্ছে। এখন দুই দেশেই যদি ওই অ্যাসেসমেন্ট, যদিও এবার চিফ অ্যাডভাইজার এখন 50 বছরের একটা মানে অ্যাসেসমেন্ট চাচ্ছে, বোঝা গেল আরও বড় আকারে, কারণ একটা টেকনিক্যাল সমস্যা এখনও রয়ে গেছে। কারণ অনেক হাইড্রোলজিস্ট বা সেডিমেন্টোলজিস্ট বলছে যে শুধু তিস্তা ড্রেজিং করলে হবে না, আশেপাশে যেই নদীগুলো আছে বা খাল বিল আছে সেগুলো ড্রেজিং করতে হবে। তো সেই হিসাবে দেখা দরকার যে আউট অফ বক্স এই ধরনের কোনো কাঠামো তৈরি করা যায় কিনা। আমি বহুবারই বলেছি যে এটা
তিন দেশীয় একটা কাঠামো তৈরি হতে পারে, কনসোর্শিয়াম করা যেতে পারে, কারণ যেই চিন্তাটা ভারতের আছে সিকিউরিটি নিয়ে, সেটাও আমার মনে হয় মেটানো যাবে যদি আমরা ওই ধরনের হয় তিনটা দেশ, বা যদি কনসোর্শিয়াম করা হয়, আর যদি ভারতের সাথেও সরি চীনের সাথেও যদি এককভাবে করা যায়, তাহলেও আমার মনে হয় ভারত না বোঝার কোনো কারণ নেই যে এর সাথে নিরাপত্তার কোনো বিষয় নেই। তো ওটা করার জন্য আমার মনে হয় আরও কূটনীতি তৎপরতা দরকার, পেশাদারিত্ব আরও বড় আকারে দরকার, এবং নতুনভাবে চিন্তা ভাবনাও করা দরকার যে আরও একটা দুটো দেশ যদি আনা যেতে পারে, তাহলে আমার মনে হয় যে সমস্যাটা বড় একটা সমস্যা আমাদের, সেটা সমাধান করা সম্ভব। নিশ্চয়ই, একদম পরিষ্কার ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমরা নিশ্চয়ই ভালো কিছুর প্রত্যাশাই করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদ যাত্রায় নির্বিঘ্নে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদ যাত্রার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব হোসেন জানাবেন যে সন্ধ্যার পর থেকে, বিশেষ করে এখন তো রাত 9টা বেজে গেছে, এখন কেমন যাত্রী চাপ দেখছেন, কোনো অভিযোগ পাচ্ছেন কিনা? এখনকার অবস্থা যদি বলি, মানে অর্থাৎ সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত 4টি ট্রেন কিন্তু এই কমলাপুর স্টেশন ছেড়ে কিন্তু বিভিন্ন গন্তব্যে গিয়েছে। নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই যে সন্ধ্যার পর থেকে কিন্তু এই যে কমলাপুর স্টেশনে আসতে শুরু করে এবং হচ্ছে তারা গন্তব্যে চলে যায়। একটা বিষয় একটু জানিয়ে রাখি, যেই ট্রেনগুলো গিয়েছে এর মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস, এই দুইটি ট্রেন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল এবং ছাদে করেও কিন্তু অনেক যাত্রীরা জায়গা না পেয়ে, মানে সিট না পেয়ে তারা ছাদে করে হচ্ছে গন্তব্যে গিয়েছেন। তবে এখানে যারা রেলওয়ে পুলিশ ছিল তাদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে আসলে ঝুঁকি নিয়ে যেতে না বলেছেন, কিন্তু তাও যারা ঈদ যাত্রী যারা গন্তব্যে যাবেন তারা আসলে এই ঝুঁকি নিয়েই তারা গন্তব্যে গিয়েছেন। তো এখন ঢাকা চট্টগ্রামের যে মহানগর এক্সপ্রেস আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ট্রেনটিও কমলাপুর স্টেশন ছেড়ে আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। তবে পুরো ট্রেনটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তবে যেহেতু আরো 10 মিনিট অপেক্ষা করতে হবে ট্রেনটি ছাড়ার জন্য। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আজকের সরকারের ছুটির দিনে সকালে কিন্তু কিছুটা যাত্রীদের চাপ ছিল, এরপর বিকেলে চাপ কিছুটা কমে যায়, সন্ধ্যার পরে কিন্তু হচ্ছে কিছু যাত্রীদের চাপ একটু বাড়লেও নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু আসলে কাজ চলতে থাকে। এখানে যারা রেলের যারা দায়িত্বরত ছিলেন তারা কিন্তু হচ্ছে টিকিট চেক করে, মানে যাদের টিকিট রয়েছে তাদেরকেই শুধু স্টেশনে প্রবেশ করতে দিয়েছেন এবং নির্ধারিত তাদের ট্রেনে পৌঁছানোর একটা ব্যবস্থা ছিল। সবকিছু মিলিয়ে যদি বলি আসলে শৃঙ্খলা একটা পরিবেশের মধ্যে কিন্তু আসলে স্বস্তি নিয়ে হচ্ছে যারা নগরে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তারা কিন্তু বাড়ি ফিরছেন। এখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা আমাদের যেটা জানিয়েছেন যে তাদের এবারের গত কয়েক বছরের তুলনায় এবারের তাদের ঈদ যাত্রাটা অনেকটাই স্বস্তিদায়ক, কোনো ধরনের ভোগান্তি শিকার হতে হয়নি। আরেকটা বিষয় একটু বলতে চাই যে টিকিট যেহেতু অনলাইনে হয়েছে, সেহেতু যে টিকিট কেনার যে সিরিয়ালে যে গ্যাদারিং গুলো হওয়ার কথা, যে মানুষের জটলা তৈরি হওয়ার কথা ছিল, সেটা এবার আমাদের চোখে পড়েনি। তবে স্টেশনের ভেতরে কিন্তু হচ্ছে এখন শুধু যাত্রী যারা নির্ধারিত ট্রেনে যাবেন তারাই শুধু আছেন এবং অনেকে আসতেছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু কোনো ধরনের সরকারি ছুটির দিনে কোনো ধরনের হচ্ছে ট্রেনের যে শিডিউল বিপর্যয়, আমরা প্রতি বছরই ট্রেনের শিডিউল বিপর্যয়ের বিষয়টা আসলে সামনে আসে এবং দেরি করে ট্রেন ছাড়ার কারণে কিন্তু ভোগান্তি হয়, সেই বিষয়গুলো কিন্তু এবার চোখে পড়েনি। কারণ নির্ধারিত এবং সময়সূচি অনুযায়ী কিন্তু প্রতিটি ট্রেন আসলে কমলাপুর স্টেশন ছেড়ে বিভিন্ন স্থানে কিন্তু চলে গেছেন। আর যাত্রীদের কিন্তু কোনো ধরনের অভিযোগ আসলে নেই। সব কিছু মিলিয়ে আসলে এই যে ট্রেন যাত্রাটা এবারের অনেকটাই স্বস্তিদায়ক। এখানে যারা যাত্রীরা আছেন তারা আমাদের যেটা জানিয়েছেন যে ট্রেনে তাদের হচ্ছে এই যে ট্রেনের যাত্রাটা, ঈদ কেন্দ্রিক ট্রেনের যাত্রাটা অনেকটা স্বস্তিদায়ক এবং এই স্বস্তিদায়ক যাত্রাটা আসলে রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা আসলে তাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং রেল কর্তৃপক্ষ আমাদের যেটা জানিয়েছেন যে গন্তব্যে ট্রেনগুলো যাতে পৌঁছাতে পারে এবং যাত্রীরা নিরাপদ গন্তব্যে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু তাদের নানা ধরনের ব্যবস্থা। জি, রাকিব হোসেন ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে সদরঘাট থেকে নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা দেখছিলাম যে ট্রেন পথে কোনো আসলে যাত্রী চাপ বা অভিযোগ নেই। লঞ্চঘাটের কি অবস্থা জানাবেন, যাত্রীদের চাপ কেমন দেখছেন?
তরুণী যাত্রীদের চাপ এই মুহূর্তে কিন্তু মোটামুটি একেবারে নেই বললেই চলে। যে দুপুর 2টা থেকে কিন্তু আমরা রাত 9টা পর্যন্ত রাজধানীর এই সদরঘাটেই ছিলাম। এখন পর্যন্ত কিন্তু এই রাজধানী সদরঘাট থেকে অন্তত 85টি লঞ্চ কিন্তু দেশের 38টি নৌ রুটে ছেড়ে যায়। এর প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে এ পর্যন্ত যে লঞ্চগুলো ছেড়ে গেছে তার প্রত্যেকটি লঞ্চেই কিন্তু যাত্রী ছিল এবং গতকালকের তুলনায় আজকের দিনে যাত্রীর সংখ্যাটা অনেকটা বেশি ছিল। আমরা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে বলছেন যে গতকালকে সারাদিনে 86টি লঞ্চ ছেড়ে গেছে, আজকে পর্যন্ত লঞ্চ ছেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে 91টি লঞ্চ এই রাজধানী সদরঘাট থেকে ছেড়ে যেতে পারে। এই মুহূর্তে আমি যেখানটিতে রয়েছি এটি হচ্ছে বরিশাল পল্টন। বরিশাল পল্টনে কিন্তু আর মাত্র 3টি লঞ্চ রয়েছে। কিছুক্ষণের ভিতরেই 15 মিনিটের ভিতরেই এই লঞ্চ যেটি 3টি লঞ্চ রয়েছে এই 3টি লঞ্চও কিন্তু ছেড়ে যাবে। এর পাশাপাশি চাঁদপুর রুটে যে সকল লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু রাতভর চলবে। এছাড়া দক্ষিণ অঞ্চলে যে অন্য যে সকল রুটের লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু ইতিমধ্যে ঘাট ত্যাগ করেছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে ভাড়া নিয়ে তারা তেমন কোনো অভিযোগ না করলেও তারা বলছেন যে অন্যান্য সময়ের থেকে কিছু পরিমাণ ভাড়া এই ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা নিচ্ছেন। তরুণীর নিরাপত্তার বিষয়টি যেটি বলি, দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা সদরঘাটে ছিলাম, তখন আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর টহল যে টিম রয়েছে তারা কিন্তু প্রায় বলা চলে প্রতি ঘন্টায় ঘন্টায় সদরঘাটে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে পৌঁছতে পারেন সেই বিষয়গুলো তারা কিন্তু পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি উপদেষ্টা যিনি রয়েছেন শওকত হোসেন তিনিও কিন্তু এই নৌঘাটে এসেছিলেন। এর পাশাপাশি নৌ পুলিশ আনসার সদস্য সহ র্যাবের কিন্তু এখানে কন্ট্রোল রুম রয়েছে। তারা যে কোনো ধরনের অভিযোগ পেলে তারা সাথে সাথে কিন্তু সেই অভিযোগগুলো তারা সমাধান করার চেষ্টা করছেন। তো রাজধানীর সদরঘাটে এখন পর্যন্ত হয়তো আর কিছুক্ষণের মধ্যে 8 থেকে 10টি লঞ্চ সব মিলিয়ে ছেড়ে যেতে পারে। তারপরেও এখানে যদি যাত্রীর সংখ্যা বাড়ে সেক্ষেত্রে বিআইডব্লিউটি যেটি বলছে অতিরিক্ত কোনো যাত্রী আসলে সেক্ষেত্রে তারা অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা তারা রেখেছেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের ঈদ কাটাতে, তাদের নারীর টানে বলি বা আমরা শিকড়ের টানে বলি যে তারা ঈদ কাটাতে যাচ্ছেন, তারা যেন নির্বিঘ্নে সেটি করতে পারেন, ঈদ কাটাতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু বিআইডব্লিউটি অন্যান্য বছরের তুলনায় এবছর তদারকিটা তাদের বাড়িয়েছে, এটি আমরা দেখতে পেরেছি। তরুণী, এ ছিল রাজধানী সদরঘাট ছেড়ে ঈদযাত্রার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে মহাসড়কের পরিস্থিতি জানাতে সাভারের বাইপাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি মাহমুদ, জানাবেন রাস্তায় যানবাহনের চাপ কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কেও জানাবেন। সাভারে আমি যে অংশটিতে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে, এই পয়েন্টটিতে কিন্তু আমরা গতকালকে, যেহেতু এটি একটি শিল্পাঞ্চল, যখন পোশাক কারখানাগুলোর বেশিরভাগই গতকাল ছুটি দিয়ে দেয়, তখন দেখা যায় যে দুপুরের পর থেকে আসলে এই সড়কগুলিতে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। যদিও এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে অন্যান্য সময়ের তুলনায় যাত্রীদের চাপ কিন্তু এই সড়কে অনেকটাই কম। এবং এই সাভার অংশে যেহেতু ঢাকা রিচা মহাসড়কটি রয়েছে, সেই সড়কটির কথাও একটু বলি। সেই সড়কে কিন্তু একদমই এই সময় পর্যন্ত যান চলাচল করেছে একদম নির্বিঘ্নে এবং স্বস্তিতেই সেই সড়কগুলি পার হতে পেরেছে এই অঞ্চলের যাত্রীরা। এইদিকে নবীনগর চন্দ্রা মহাসড়ক, যেহেতু এটি উত্তর অঞ্চলের চলাচলের অন্যতম একটি প্রধান সড়ক, এই সড়কটির উপরে বরাবরই একটি বিশেষ চাপ থাকে পোশাক কারখানাগুলি ছুটি হওয়ার পর। তবে এবছর যেহেতু ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে, সেই কারণে আসলে সড়কে সেই পরিমাণ যাত্রীদের চাপ ছিল না। আমরা দেখতে পেয়েছি যে সড়কে পর্যাপ্ত পরিমাণ যানবাহন থাকে, পরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখেই আসলে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। এবং যাত্রীরা যেটি বলছিলেন যে সড়কে যানজট না থাকলেও কিন্তু বাড়তি ভাড়া নিয়ে তারা বরাবর যে অভিযোগটি করেন সেই অভিযোগটি এবারও ছিল। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যতটুকু তারা বলেছেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গন্তব্য ভেদে এখানে 300 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও তারা করেছেন। তো সব মিলিয়ে যদি বলি যে এই অঞ্চলটিতে যানজটের ভোগান্তি না থাকলেও কিন্তু বাড়তি ভাড়ার একটি অভিযোগ ছিল এবং সেই দিক থেকে অনেক যাত্রীরাই চেষ্টা করেছেন কম খরচে ট্রাক বা পিকআপের মতো পরিবহনে করে চলে যেতে। আর সব মিলিয়ে যদি বলি যে এই অঞ্চল যারা পার হচ্ছেন তারা এখন পর্যন্ত স্বস্তিতেই পার হতে পারছেন। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে। মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণে অতিবাহিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। ধর্মপ্রাণ মুসলমানরা জুমার নামাজে অংশ নিয়ে নিজের এবং দেশ জাতি মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেছেন। রমজানের শেষ শুক্রবার পালিত হয় দিনটি। জুমাতুল বিদা পালন করতে শুক্রবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের মসজিদগুলোতে ঢল নামে মুসল্লিদের। রাজধানী ও আশপাশের বিভিন্ন স্থান থেকে জড়ো হন ধর্মপ্রাণ মানুষ।
জুমার খুতবায় রমজান ও ঈদের তাৎপর্য তুলে ধরে বয়ান করেন খতিব মুফতি আব্দুল মালেক। নামাজ শেষে পরিচালনা করেন বিশেষ মোনাজাত। দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য করেন দোয়া। নিজের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি বিশ্ব শান্তির জন্য দোয়ার কথা জানান মুসল্লিরা। মহান আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সকল মুসলিম উম্মার সকল পাপ ক্ষমা করে দেন। মানবতার দুশ্মন ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের যেভাবে হামলা করতেছে নৃশংসভাবে বর্বরভাবে, আল্লাহ কুদ্দুসে হেফাজত করো। অজিত সরকার, টিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সুরেই কথা বলছে, এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইশরাক বলেন, ক্ষমতায় যাওয়া মুখ্য বিষয় নয়, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিএনপির যত সংগ্রাম। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করে বিএনপি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ক্ষমতায় যাওয়া মুখ্য বিষয় নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিএনপির যত সংগ্রাম। আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যে আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। স্বীকার করেন, ৫ই আগস্টের পর দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের। এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। জুলাই আন্দোলনে হতাহতের তালিকা করে দ্রুত শহীদ পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। আজকে যিনি প্রধান উপদেষ্টা, এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাহারি পণ্যে জমজমাট নরসিংদীর ইফতার বাজার, বিশেষ করে মাধবদীর ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে দোকানে দোকানে ভিড় ভোজন রসিকদের। মাটন লেগ রোস্ট থেকে শুরু করে বাহারি কাবাব আর অ্যারাবিয়ান মাটন বিরিয়ানির চাহিদার শীর্ষে। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত লাভ না করে দাম রাখা হচ্ছে নাগালের মধ্যেই। দুপুরের পর থেকেই সরগরম নরসিংদী শহরের অলিগলি, বাহারি ইফতার কিনতে মানুষের ভিড়। তবে মাধবদীর ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ নিতে আশপাশের জেলা থেকেও আসেন ভোজন রসিকরা। মাটন লেগ রোস্ট, রেড চিকেন, বারবিকিউ চিকেন নজর কাড়ে ক্রেতাদের। অ্যারাবিয়ান মাটন বিরিয়ানি ও মাটন লেগ বিরিয়ানির চাহিদাও তুঙ্গে। এখানে ঢাকা থেকেও মানুষ আসে, নরসিংদী থেকে আসে, গোলাশাল, পলাশ, বিভিন্ন জায়গা থেকে খাবার পাঠায় আসে, এসে নিয়ে যায়। 1 থেকে 1.5 ঘন্টায় সকল ইফতার শেষ হয়ে যায়। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত লাভ না করে দাম রাখা হচ্ছে সাধ্যের মধ্যে। খাবারের মানের দিকেও দেয়া হয় বিশেষ নজর। তাদের যে রেস্টুরেন্টের খাবার দাবার, এটার মান খুবই ভালো। মুরগি ফ্রাই, মাটন, বিভিন্ন ধরনের, যা নরসিংদীর আর কোথাও পাওয়া যাবে না। ঢাকা, পুরান ঢাকার পরে আমাদের নরসিংদী দেশের আয়। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে ইফতার সামগ্রীর বেচাকেনা। স্থানীয় কলকারখানা ছুটি হলেও বাজারে ক্রেতা সমাগম থাকবে আশা বিক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। পুরোপুরি শঙ্কামুক্ত হওয়ায় দুপুরে ছাড়পত্র দেয়া হয় তামিমকে। তার ব্যক্তিগত তথ্য ভুলবশত গণমাধ্যমে প্রকাশ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার। এভারকেয়ার হাসপাতালে দ্বিতীয় দফা চিকিৎসা শেষে শুক্রবার দুপুরে বাসায় নিয়ে যাওয়া হয়েছে তামিম ইকবালকে। সেই খবরের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আরও একবার গণমাধ্যমের সামনে এলেন এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কার্ডিওলজি কনসালটেন্ট শাহাবুদ্দিন তালুকদার। প্রসঙ্গত তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। বৃহস্পতিবার তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করতে গিয়ে ভুলবশত তার ব্যক্তিগত তথ্য গণমাধ্যমে প্রকাশ করে দেন এই চিকিৎসক। সেই বিষয়ে দুঃখ প্রকাশ করে এই চিকিৎসক জানালেন, শঙ্কামুক্ত তামিমকে রিলিজ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ডিসিশন নিলাম ওনাকে বাড়ি
ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। গেল 24 মার্চ অসুস্থ হওয়ার দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য বিকেএসপিতে হেলিকপ্টার আনান তামিম নিজেই। তবে সেদিন ঢাকায় ফেরা হয়নি তামিমের, ফিরেছিলেন মৃত্যুর দুয়ার থেকে। অবশেষে কিছুটা সুস্থ হওয়ায় নিয়ে আসা হয় সেই এভার কেয়ার হাসপাতালে। পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পেয়ে আমাদের মাঝে ফিরে আসছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে উনি কেপিজেড হাসপাতালে ভর্তি ছিলেন, পরবর্তী এভার কেয়ার হাসপাতালে আসেন। একদিন আগে এই চিকিৎসক গণমাধ্যমে বলেছিলেন তামিমকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার জন্য আরও কয়েকদিন সময় নেবেন তারা, পরীক্ষা নিরীক্ষার বাকি আছে আরও অনেক কিছুই। অথচ রাত পোহানোর পরই তামিমকে ছেড়ে দেওয়া হলো হাসপাতাল থেকে। সেখানেই জেগেছে কিছুটা বিস্ময়। সেটা আপনাকে এখন বলতে পারছি না, হয়তো কালকে 2-1 দিন পরে অ্যাসেসমেন্ট করে কবে ছাড়বো। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।